তো আমার নানু বাড়ি থেকে আমি, আমার ওয়াইফ এবং আমার বড় বোন, আমার মা, সবাই আমাদের নিজ বাসায় আসি রাত 8টার দিকে। তো আসার পর যেহেতু রাত হয়েছে, রুম টুম সব অগোছালো, তো আমি, আমার ওয়াইফ এবং আমার বড় বোন এক ঘরে ঘুমাই। তো ঠিক রাত 2টার দিকে আমার ওয়াইফ হঠাৎ করে বলতেছে বাইরে যাব। তো গ্রামের বাথরুমগুলো একটু রুম থেকে আলাদা হয়, একটু আঙিনার বাইরে হয়, মানে থাকার ঘর থেকে একটু দূরে হয়, অ্যাটাচ হয় না। তো সে প্রতিদিনই মতো সেদিনও রাত 2টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে। তো তাকে বলি যে যাও। সে বাথরুমে যায়, 3-4 মিনিট হয়, কোনো খবর নাই। হঠাৎ করে টিউবওয়েলের পার থেকে একটা আওয়াজ, মানে পাশের পাশের এক ভাবির চিল্লানি শুনলাম। শোনার পর গেলাম, যাওয়ার পর দেখি আমার ওয়াইফ টিউবওয়েলের পারে মানে বমি করতেছে, আর ওই ভাবি চিল্লাইতেছে। তো আমি বাইরে হয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো ভাবি বলতেছে সে এত রাত্রে আমাদের ঘরে এসে, মানে ওনার একটা ছোট ছেলে সন্তান আছে, ওই ছেলে সন্তানটাকে নিয়ে দুধ দিতে ধরছিল। তো ওনার আবার যা উনি দেখে আটকাইছে। তো বিষয়টা আসলে আমি বুঝলাম না, এত রাত্রে প্রায় ওনাদের বাসা আমাদের বাসা একটা মাঝে একটা বাগান আছে, অন্ধকারের মধ্যে এই বাগানে ওদের বাসায় যাওয়ার কথা না, কিন্তু তারপরেও কীভাবে গেছে এটা আমি জানি না। তো হঠাৎ করে ও যেহেতু বমি করতেছে, আমি হাত দিয়ে ধরলাম। তো হাতের মধ্যে আমি অনুভব করতেছি চিনচিন করতেছে আমার। তো তারপর দেখতেছি বমি করতেছে। তো বমি করতেছে শুধু পানি, একদম পানি, অন্য কোনো কিছু না। তো হঠাৎ করে ওর পেটের মধ্যে হাত দিয়ে চাপ দিলাম। দেওয়ার পর যা দেখলাম ভাই, একদম মনে করেন মোটর দিয়ে যেরকম পানি বাইর হয়, মুখ দিয়ে ওরকম করে পানি বাইর হইতেছে। তারপর হঠাৎ করে হাতের দিকে লক্ষ্য করে দেখি ইঞ্জেকশনের সিরিজ যে আছে, ইঞ্জেকশনের সিরিজের যে সুইটা থাকে, ঠিক সুইয়ের মতো অনেকগুলা গর্ত। তার মানে সে আমার হাতের মধ্যে যতবার চাপ দিছে ততবারই গর্ত সৃষ্টি হয়েছে হাতের তালুর উপরে, মানে হাতের তলা যেটা আমার, তার উপরের দিকে এই ছিদ্রগুলোর সৃষ্টি হয়। তো যাই হোক, এতক্ষণ যেটা বলছিলাম এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব ঘটনা। তো সম্পূর্ণটা শুনুন, তাহলে ভালো লাগবে, আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো আসলে কথাগুলো বলতে বলতে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো আপনারা শুনুন কাহিনিটা, তাহলে বুঝতে পারবেন। তো পরের দিন স্বাভাবিকভাবে ওনারা এই বিষয়টা নিয়ে ওনাদের বাচ্চাদের উপর এরকম করার কারণে ওনারা থানায় মামলা করেন। তো মামলাটা হয় যেখানে আমরা থানার মধ্যে আমাদের ডাক পড়ে, আমরা দুজনে আমার ওয়াইফকে নিয়ে যাই। তো যাওয়ার পর দেখি একটা কবরস্থানের সঙ্গে হলো সেই থানা। তো থানার মধ্যে আমরা ঢুকলাম। ঢোকার পর দারোগা বাবু জিজ্ঞেস করতেছে যে আসলে ঘটনা কি। আমি সব কিছু বলতে লাগলাম। হঠাৎ করে পাশের চেয়ারে দেখে আমার ওয়াইফ নাই। তো দারোগা বাবু বলতেছে এখনই বাইরে হয়ে দৌড় দিল। আমিও পিছন পিছন বাইরে হয়ে দৌড় দিয়ে দিই। কবরস্থানের এই প্রান্তে হলো থানা, মাঝে হলো কবরস্থান, আমাদের এলাকারই কবরস্থান ওটা। কিন্তু পাশে যে আসলে বাস্তবিক একটা অশরীরী একটা থানা, এটা কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি। তো আসলে আমাদের ওখানে প্ল্যান করে নিয়ে যাওয়া হয়েছে, যে একটা অশরীরী আত্মা একটা ওর মধ্যে ঢুকছিল সেইটা। তো আমি বাইর হইলাম, হয়ে কবরস্থানের ও প্রান্তে দেখি আমার ওয়াইফ আর ভয়ঙ্কর একজন লোক। তো আসলে জিনিসটা দেখে আমি অবাক হইলাম যে এই ভয়ঙ্কর লোক এখানে কেন। ও মা, একটু পর দেখি মানে ওই লোকের সঙ্গে আমার মারামারি লেগে গেল। আর পাশেই দেখি আমার ওয়াইফ মানে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তো এমতো অবস্থায় কি করলাম, মানে তখনও কিন্তু রাত, চাঁদনি রাত। থানার মধ্যে আমরা চাঁদনি রাতের মধ্যে, চিন্তা করেন ব্যাপারটা। আসলে এটা অনেকে বলবে যে গাঁজাখড়ি গল্প, আসলে তা না। তো ওইখান থেকে আমরা আসলাম বলতে ওখানে আসার আগে যে ঘটনাটা ঘটছে এটা হলো ইন্টারেস্টিং কাহিনী। তো ওই টাইমে দেখি যে ভয়ানক কিছু। তো আমি তো জানি ভয়ঙ্কর কোনো কিছু আসলে আগুন দিলেই ইয়ে হয়। পাশেই আমার পকেটে হাত দিয়ে দেখি একটা গ্যাস লাইট। তো টুক করে আমি আগুন জ্বালাই, তখনই দেখি যে আমার ওয়াইফ একজন থেকে দুইজন হয়ে গেল। তো একজন দেখি আমার দিকে আসছে, আর একজন ওই ভয়ঙ্কর লোকটার দিকে যাচ্ছে। তো চেক করার জন্য আবার আমি ওই আগুনটা ওই লোকটার পাশে যে আমার ওয়াইফটা দেখতেছে, যার ছায়াটা দেখতেছি, ওইদিকে ছুঁড়ে মারলাম। মারার সঙ্গে সঙ্গে তারা দুজন গায়েব হয়ে গেল, আর আমার ওয়াইফ স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। এই ঘটনাটা ঘটার পর
আমার ওয়াইফ একদম সুস্থ সাবলীল এবং স্বাভাবিক জীবনযাপন করছে। তো এই ঘটনাটা মানে মেন যে কাহিনীটা, এটা ছিল একটা পাওয়ার ব্যাংক। তো পাওয়ার ব্যাংকের মেন ঘটনাটা হলো, এক ডাক্তার কাকু উনি এই ঘটনাটা জানার জন্য পরবর্তীতে আমাকে ডাক দেয়। তো ফোনে চার্জ দেওয়ার জন্য সাধারণত পাওয়ার ব্যাংকটা আমি সাথে সঙ্গে রাখি। তো পাওয়ার ব্যাংকটা নিয়ে আমি ওখানে যাই, ফোনে চার্জে দেওয়া আছে। তো উনি ওনার বড় মেয়ে আমার কাছ থেকে গল্পগুলো শুনতেছে যে আসলে কি ঘটছিল এই বিষয়গুলো নিয়ে। তো বলতে বলতে হঠাৎ করে দেখি আমার পাওয়ার ব্যাংকটা ফুটতেছে, মানে এমন পর্যায়ে হাতের মধ্যে খুলে গেল। পরে পাওয়ার ব্যাংকটার উপরে যে কেসটা থাকে প্লাস্টিকের আবরণটা, ওইটা ফেটে গেল। তো হাতে নিয়ে দেখি 4টা ব্যাটারি। তো আমি যতই চাপ দিতেছি দেখতেছি না কমতেছে না, আমি বাড়তেছি। তো এই পাওয়ার ব্যাংকটা আমি পাশে একটা পুকুর ছিল, এই পুকুরের মধ্যে ফেলাই দিই। ব্যাটারি 4টা। তো পাওয়ার ব্যাংকটা যদি ওখানে বাস্ট হয় বা ভিতর যে গ্যাসগুলো সৃষ্টি হচ্ছে এগুলো যদি বাইর হয়, অবশ্যই 4 জায়গায় এটা, যদিও বা আমি আলাদা করিনি, পুরোটা একসঙ্গে ফেলছি। তো 4 জায়গা থেকে ওর বাতাস উঠবে বা বিদ্যুৎ উঠবে। তো যখন পুকুরের মধ্যে ফেলি, ওই পাওয়ার ব্যাংকটা মনে করেন কি হয়, 8 থেকে 10টা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় এবং 8-10টা টুকরা ওর চতুর্দিকে পুকুরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে, মানে গ্যাস বাইর হলে যেরকম একটা কোনো কিছু সৃষ্টি হয় ওই রকম। তো এই জিনিসটা দেখে আসলে অনেক ভয় লাগে। তো পরবর্তীতে আসলে এক জ্যোতিষীর কাছে, মানে কবিরাজের কাছে যাওয়া হয়। তো উনি বললো যে এখানে আত্মা আসছে। তো আত্মাটা কই থেকে আসছে, এই যে ট্রেন্ডিং যে ভিডিওটা গেল হলুদের, এই ভিডিওটা থেকে আত্মাকে ডাক দেওয়া হয়েছে। তো হলুদ, অন্ধকার ঘর, কাঁচের গ্লাস এবং স্বচ্ছ পানি, এখান থেকে আত্মাকে আহ্বান করা হয়। তো এই ট্রেন্ডিং ভিডিওটা করার কারণেই আসলে এই আত্মাগুলো পিছনে লাগছিল। এটা আসলেই বাস্তব ঘটনা, কেউ ভুল বুঝবেন না। আর কেউ আপনাদের সঙ্গে এ ধরনের অশারীরিক কোনো কিছু ঘটছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর এরকম আত্মার আহ্বান কে কে পাইছেন এখন পর্যন্ত এই ট্রেন্ডিং ভিডিও করার পর, তারা একটু কমেন্টে জানাবেন। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।